এখন বাংলাদেশে যারা ক্ষমতা দখল করেছে তারা হচ্ছে ডাকাত, তারা সবাই ডাকাত, তারা সবাই চোর, তারা সবাই বাটপার, এবং তারা বাংলাদেশটাকে চারণভূমি হিসেবে ব্যবহার করছে। সুতরাং আমি বিশ্বাস করি একটা জনবিদ্রোহ হবে, মানুষ রাস্তায় নেমে আসবে, মানুষের বিরুদ্ধে, এই মৌলবাদের বিরুদ্ধে, এই ৭১-এর ভিন্ন রাজাকার আল বদর আল শামসের বিরুদ্ধে আবার জেগে উঠবে, সেটি আমার আশা। আর আরেকটি জিনিস হচ্ছে, আমাদের কাজ দেশে বিদেশে নানান জায়গা থেকে কাজ হচ্ছে। মনে রাখেন, তারা যত চতুর, আমাদের মানুষও বসে নেই, কাজ বিভিন্ন ফন্টে বিভিন্ন ভাবে হচ্ছে। তাদের সেই স্বপ্ন আমরা এই বাংলায় কখনো বাস্তবায়িত হতে দেব না। আমরা বিশ্বাস করি প্রজন্মের যেই ছেলেরা ডিরেল হয়ে গেছে তাদের বাইরেও প্রজন্ম ছোট নয়। ওই প্রজন্ম, এই যে ধরেন ছাত্রলীগ, যদি সব মানুষে যদি শিবির হয়ে যায়, জামাত হয়ে যায়, যদি বিএনপি হয়ে যায়, যদি কমিউনিস্ট হয়ে যায়, তাহলে ছাত্রলীগের ব্যান করা দরকার কি ছিল? মুখে তারা যতটাই বলুক, তারা জানে এই দেশের তরুণ সমাজের বড় অংশ ছাত্রলীগ হয়ে তারা ছাত্রলীগকে ব্যান করেছে। কারণটা আপনি সোজা বুঝতে পারেন, যার শক্তি নেই তাকে ব্যান করার দরকার আছে, যার অস্তিত্ব নেই তাকে ব্যান করার দরকার আছে। তাহলে বোঝেন, এই ছাত্রলীগ, এই যুবলীগ, এই আওয়ামী লীগ এই রাজপথ দখল করবে। আপনারা দেখছেন আস্তে আস্তে বেরোতে শুরু করেছি। একদিন এই লাইন আরো বড় হবে। সীতাকে বনবাসে দেওয়ার জন্য মানুষের যে লাইন যত লম্বা হয়েছিল তার ৩ গুণ লম্বা লাইন হবে। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে। এই বিচারক, এই আদালত, এই ফৌজদারি, এই ইউনুসগণ, এই ৭১-এর ঘাতক দালাল রাজাকারদের পূর্বপুরুষ, তারা সবাই এই বাংলা থেকে কোথায় গিয়ে পালায়, আমরা সেটা দেখার অপেক্ষায় আছি। ৫ আগস্টের পরে অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছিলেন আওয়ামী লীগের লিখতে 10 বছর সময় লাগবে। এখন যে সারা দেশ যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে, এটা আপনাকে কিভাবে অনুপ্রাণিত করেন? ধন্যবাদ বাড়ি ভাই। একটা জিনিস কি দেখেন, যে দেশের মাটি এবং মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে, সে দেশটি বাংলাদেশ। বাঙালির যে বাংলা ভাষাভাষী, আমার মতো আপনার মতো চেহারার যে মানুষ এই ভাষায় কথা বলে, গান করে, মুর্শিদি মারপতি জারি সারি এই গান শুনে যারা বড় হয়েছি, এই বাঙালির এই সংস্কৃতির বয়স অন্তত পক্ষে ৩৫০০ বছর। এই ৩০০০ বছরে এই বাঙালি কখনো পাল, কখনো সেন, কখনো মুঘল, কখনো আরব, কখনো তুর্কি, কখনো চেঙ্গিস, কখনো ইংরেজ দ্বারা, কখনো পাকিস্তানি গোষ্ঠী দ্বারা শাসিত হয়েছে। এই জাতির লালিত স্বপ্ন ছিল একটি স্বাধীন দেশ হবে, মানুষের দেশ, সংস্কৃতিমনা মানুষের দেশ, অসাম্প্রদায়িক মানুষের দেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ করে, এই আওয়ামী লীগ এই দেশটি, এই দেশের মানুষকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে। সব মানুষ দালাল হয় না, সব মানুষ নিমক হারাম হয় না, সব মানুষ বাটপার সাটপার হয় না। কিছু মানুষ, বড় একটা অংশ মানুষ কৃতজ্ঞতা বোধ সম্পন্ন হয়, জ্ঞানী হয়, গুণী হয়, অসাম্প্রদায়িক হয়। সুতরাং আমরা বিশ্বাস করি এই বাংলাদেশকে যে দলটি একটা স্বাধীন রাষ্ট্র করার জন্য ৩০০০ বছরের সাধনাকে সফল করেছে, সেই দলটিকে এই দেশের মানুষ এত তাড়াতাড়ি ভুলে যাবে না। আমি যেটা বলছিলাম, ঘরে ডাকাত ঢোকার পর ওই ডাকাতের হাতে অস্ত্র আছে, ওই ডাকাতের হাতে বারুদ আছে, ছোরা আছে, সেই ভয়ে অনেকে চুপ করে থাকে। ডাকাত কিন্তু সারা জনম ঘরে থাকে না, ডাকাতকে তার প্রয়োজনেই পালায়া যেতে হয়। ডাকাত আসে লুণ্ঠন করতে। আপনি এই সোমনাথ মন্দির আক্রমণ করেছিল এই থেকে, আফগানিস্তান থেকে এসে সুলতান মাহমুদ ১২ বার আক্রমণ করেছিলেন এই ভারতবর্ষের আমাদের এই বাংলাকে। সেই যতবার আক্রমণ করেছে চুরি করে নিয়ে চলে যেতে হয়েছে, থাকতে পারেননি। এখনো যারা এসছে তারা চোর, তারা বাটপার, তারা দখলদার। এই চোর, এই বাটপার, এই দখলদার
আজ না হয় কাল, কাল না হয় পরশু, পালাতেই হবে। এদেশের মালিক জনগণ, এদেশের মালিক আমি, আপনি, আমার মতো, আপনার মতো অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, জারি সারি মুর্শিদি মারফতিতে বিশ্বাস করে, পল্লী গানে বিশ্বাস করে, বেহুলা লক্ষিন্দরে বিশ্বাস করে, হাজার বছরের সাংস্কৃতিক ধারাবাহিকতায় বিশ্বাস করে, তারা যতদিন বেঁচে থাকবে এ দেশ ডিরেল্ট হবে না। আমরা বিশ্বাস করি এখন এই অন্ধকার রাত্রে ডাকাতের দল এসেছে, এই ডাকাতের দল একসময় নিজের প্রয়োজনেই ছেড়ে যেতে হবে। আর তখন ওই যে আমাদের সন্তানরা জেগে উঠবে, আবার লাল সবুজের পতাকা পথ পথ করে উঠবে এবং বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায়, ৭১-এর মহান মুক্তি সংগ্রামের চেতনায় আবার ফিরে যাবে। আমি খুব সচেতন ভাবে এই কথাগুলো বলছি। কেন বলছি দেখেন, তারা বলছে যে তারা ক্ষমতায় যে বসে আছে এটার ভিত্তি হচ্ছে সুপ্রিম কোর্টের একটি ব্যাখ্যা, অর্থাৎ সুপ্রিম কোর্ট একটি ব্যাখ্যা দিয়েছে যে তারা এইভাবে করতে পারে। কিন্তু আজ পর্যন্ত বাড়ি ভাই আপনার মতো সিনিয়র সাংবাদিক অথবা বাংলাদেশে যারা আগাছা পরগাছা আজকে বড় সাংবাদিক হয়ে গেছে, তারা কেউ কি দেখাতে পেরেছে যে সুপ্রিম কোর্টে একটি হিয়ারিং হয়েছে, সেখানে তর্ক বিতর্কের পর সেখানকার ৬ জন জাস্টিস মিলে তাদেরকে একটি ক্ষমতা দিয়েছে? না, দেয়নি। সুতরাং আপনি বুঝতেই পারছেন তারা জবরদখলকারী। রাষ্ট্রকে ১৯৭১ সালে যারা পরাজিত হয়েছে, মুসলিম লীগ, নেজামে ইসলামী, জামাতে ইসলামী, আল বদর, আল শামস এবং শান্তি কমিটি, এই রকম যেসব লোক ১৯৭১ সালে পরাজিত হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টে তারা জয়লাভ করেছে। তারা জয়লাভ করে এসে বাংলাদেশটিকে ক্রমাগতভাবে ধর্ষণ করে যাচ্ছে। কারণ কোনো একটা রাষ্ট্র যখন সিস্টেমেটিক থাকে তাকে বদলাবারও একটা নিয়ম আছে। আপনি দেখেন পৃথিবীর বহু দেশে দেশের নাম বদল হয়েছে, পতাকা বদল হয়েছে, জাতীয় সঙ্গীত বদল হয়েছে, রাষ্ট্রের সংবিধান হয়েছে, এটা নতুন কোনো ঘটনা নয়। কিন্তু সেই পরিবর্তনের ধারাটি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার আসছে, সেই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করে। দেশের জনগণ যদি বদলে যায়, সরকার বদলে যাবে, সংবিধান বদলে যাবে, আইন বদলে যাবে, সেটা আমি আর আপনি যে পছন্দ করি না তাকেও মানতে হবে। কিন্তু আজকে দেশের জনগণ বদলেনি, আজকে দেশের সরকারও বদলেনি, আজকে দেশের সংবিধানও বদলেনি, আজকে দেশের মানুষের চাওয়াও বদলেনি। শুধু বদলে গেছে ক্ষমতার কাছে বাংলাদেশের মানুষের চাওয়া এবং পাওয়া। যার কারণে এখন যারা সরকার আছে, রুল অফ ল, আপনাকে বলি, আমাদের প্রয়াত আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, তিনি বক্তৃতায় প্রায় সময় একটি কোড ব্যবহার করতেন। তিনি বলতেন সিভিলাইজেশন মানে রুল অফ ল ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন, অর্থাৎ সভ্যতার ভিত্তি হচ্ছে আইনের শাসন। অর্থাৎ রাজার সাথে প্রজার, অথবা সরকারের সাথে তার জনগণের, অথবা ডিক্টেটরের সাথে তার জনগণের, অথবা যেই ফর্মেই সরকার থাকুক সেই সরকারের সাথে তার জনগণের সম্পর্কের ভিত্তিটা কি, সেই ভিত্তিতে যখন সরকার পরিচালিত হয়, রাষ্ট্র পরিচালিত হয়, আইন চলে এবং প্রজা চলে, তখন সেটিকে রুল অফ ল এর কান্ট্রি বলা যায়, সেটিকে একটি সভ্য রাষ্ট্র বলা যায়। সেটি হতে পারে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, যেটাই হোক সেটা একটা আইনের ভিত্তিতে চলে। কিন্তু যদি রুল অফ ল যদি ফাংশন না করে তাহলে আপনি সেটাকে সভ্য দেশ বলতে পারেন না। বর্তমান সময় যারা রাষ্ট্র চালাচ্ছে তারা কোনোভাবেই সভ্য না, এরা সভ্য হতে পারে না, এটা সভ্যতার মানদণ্ডে পড়ে না। রাষ্ট্র, আপনাকে একটা জিনিস বলি, ৩২ নম্বর রাষ্ট্র যদি মনে করে যে রাষ্ট্রের আইনের মাধ্যমে ৩২ নম্বরকে আমি সিজ করব, বড় বড় মন্ত্রী যারা আছে তাদের বাড়িটাকে আমি সিজ করব, করে আইনের ভিত্তিতে তাদের এটা সরকারের কোষাগারে চলে যাবে, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি রাষ্ট্রে যদি সেরকম আইন থাকে। কিন্তু রাষ্ট্রের কোনো আইন নেই, রাষ্ট্র তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ৩২ নম্বর ভাঙবে, টিভিতে প্রচার করবে, রেডিওতে দেখবেন, অনলাইন মিডিয়াতে দেখবেন, কিন্তু সরকারের কোনো বিবৃতি থাকবে না। কবর থেকে লাশ তুলে তার লাশটা পুড়িয়ে ফেলবে, যেটা বাংলাদেশের আইনে ক্লিয়ারলি অফেন্স, অপরাধ। রাষ্ট্র দেখছে, রাষ্ট্র একটি মামলাও করছে না। তার মানে কি রাষ্ট্র আছে নাকি রাষ্ট্র নেই? রাষ্ট্র যদি থাকে তাহলে রাষ্ট্রকে দেখেন, আমি যদি বেঁচে থাকি আমাকে আপনি চিমটি কাটেন, আমি বুঝবো যে আপনি আমাকে চিমটি কেটেছেন, আমার শরীর নেড়ে উঠবে, হাত নেড়ে উঠবে, বা কোনো না কোনো অঙ্গ নেড়ে উঠবে। কিন্তু আমি যদি মৃত হই,
অথবা আমাকে যদি কোরামিন ইনজেকশন দিয়ে যদি আমাকে অবশ করা হয়, আপনি আমাকে গুতান ঠেলান যাই করেন, আমি কিন্তু রিয়েকশন করব না। তো বাংলাদেশ একটা মৃত লাশকেও যখন মানে নিরাপত্তা দিতে পারছে না, সেটা যে বাংলাদেশ নেই, সেটা যে আইনের শাসনের দেশ নেই, সেটা যে সভ্য মানুষের দেশ নেই, সেটা আমার মনে হয় আপনিও বুঝছেন, আমরাও বুঝেছি। সভ্য দুনিয়াতে যারা সভ্য রাষ্ট্রে বসবাস করে, সভ্য মানুষ হিসেবে যারা পরিচয় দেয়, তারা কিন্তু সবাই বুঝেছি। ভাই, এই প্রসঙ্গটা আনার যে কারণগুলো আপনি মোটামুটি সবার আগে কাঠগড়ায় আমাদের সাংবাদিকদেরও দাঁড় করিয়েছেন। এই যে বাংলাদেশে একটা অনুসন্ধানী রিপোর্ট করার মতো কেউ কি ছিল না? এই সরকারটা আসলে কিসের উপর দাঁড়িয়ে? একজন আইনজীবী, সরকার পক্ষেও একজন আইনজীবী কয়েকদিন আগে বলছেন এগুলা নিয়ে একদিন আদালতের মুখোমুখি হতে হবে। এবং আমি এই প্রসঙ্গটা তোলার এই কারণে, আজকে বিএনপির সালাউদ্দিন আহমেদ একটু কথা খুব বিপজ্জনক মনে হচ্ছে সেটা, উনি বলছেন আবার কি যে জুলাই সনদ এসব নিয়ে যে মতবিরোধ গুলো আছে এগুলা নিয়ে মানে আদালতের কাছে যাওয়া যায়। উনি বলছেন কোন আদালতে যায়? যে আদালতকে আমরা চিনি, যে আদালত তার তার গঠন প্রক্রিয়া মবের মাধ্যমে হয়, যে আদালতে প্রধান বিচারপতি চলে যান হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে, এবং একজন যুদ্ধাপরাধীদের খেলা দেওয়া হয়, তার এক যে যত মামলা সবই কিন্তু হয়ে যায়। তো এই যে আদালত তৈরি করে একটা আদালত, তাদের এই আদালতের কাছে গেলে আমরা কি পাবো সেটাই, এই ভয় থেকে আপনাকে এই প্রশ্নটা করেছে। আরো যে কথা বলে যে রাষ্ট্র 32 নম্বর না, কতগুলা বাড়ি ভাঙার জন্য বুলডোজার পাঠানো হবে। যে সন্ত্রাস করে তাকে প্রটেক্ট করে রাষ্ট্র, যে আক্রান্ত হয় তাকে গ্রেফতার করে নিয়ে যায়। আমরা মুক্তির পথটা কি এখান থেকে? দেখেন, মানুষ রাত যত গভীর হয়, ভোরের আলো আসার পূর্বাভাসটা তত কঠিন ভাবে মানুষের কাছে, সমাজের কাছে, পৃথিবীর কাছে ধরা দেয়। তো বাংলাদেশে এখন কিন্তু ঘোর আমনিশা, আলো আসবে, আপনার আলোকে কোনোভাবেই বন্ধ করে রাখতে পারবেন না। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, মানুষ কিন্তু গত 53 বছরে আপনি যদি দেখেন, এই যে বাংলাদেশ নামক একটা দেশ, আপনি অস্ট্রেলিয়াতে আছেন, আমি ইউকেতে আছি, কেউ আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ, নিউজিল্যান্ডে, কানাডাতে আছে। এখন এই সোশ্যাল মিডিয়ার বদলতে পৃথিবীর নানা দেশের ভালো ভালো খবর, ভালো ভালো জিনিস, সুন্দর সুন্দর নাচ, গান, কবিতা, গল্প আমাদের দেশের ছেলেমেয়েরা টিকটকের বদলতে, ইউটিউবের বদলতে, ফেসবুকের বদলতে দেখছে। দেখার পর তাদের মনোজগতে একটা চিন্তা ভাবনা এসছে কি, যে আমরাও মনে হয় তাদের মতো, আমরাও মনে হয় লাভ দিতে পারবো, আমরাও মনে হয় উড়াল দিতে পারবো, আমরাও মনে হয় ওই যে আমেরিকাতে আপনি এই একটা সুপারম্যান, আপনি সিনেমা দেখেছেন না, তারা নিজেদেরকে সুপারম্যান হয়ে যাবে মনে করে চিন্তা ভাবনা করতেছিল একটা প্রজন্ম। তা এখন এই প্রজন্মের যে ভুলটা, এই প্রজন্মের যে চিন্তার দৈন্যতাটা, এর মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে, দেখেন, বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ, এটি কোনো ইউরোপের কোনো দেশ নয়, এটা আমেরিকার কোনো দেশ নয়। বাংলাদেশকে যদি তুলনা করতে হয়, আপনি বাংলাদেশকে তুলনা করবেন ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার এবং মালদ্বীপ। কারণ হচ্ছে এরা কেউ আমাদের চাচাতো ভাই, কেউ আমাদের খালাতো ভাই, কেউ আমাদের দাদা, কেউ আমাদের বাবা, আর কেউ আমাদের সন্তান। কারণ আমার দাদা যখন জন্মগ্রহণ করে তখন এটা ছিল ভারত, আমার বাবার যখন জন্ম হয় এটা ছিল পাকিস্তান, আর আমার যখন জন্ম হয় এটা হয়েছে তখন বাংলাদেশ। তা আমরা যে এই সাংস্কৃতিক ধারাবাহিকতা, আমাদের যে ঐতিহ্যগতভাবে এই দেশের মালিক, আমরা এই দেশের, এই ভূখণ্ডের মালিক, এই ভূখণ্ডে আপনি যদি দেখেন, সবচাইতে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে পরে জন্মগ্রহণ করছে বাংলাদেশ 1971 সালে। এরপরে কিন্তু আর কোন দেশ দক্ষিণ পূর্ব এশিয়াতে জন্মায়নি। তার মানে আমরা হচ্ছি নবীনতম শিশু।
অথচ দক্ষিণ পূর্ব এশিয়াতে যদি মাথাপিছু আয় হিসাব করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন দেশ ত্যাগ করেন সেদিন ভারতের চাইতে আমাদের $40 মাথাপিছু আয় বেশি ছিল। এবং আমাদের যে শিশু মৃত্যুর হার দক্ষিণ পূর্ব এশিয়াতে সবচেয়ে কম, মাতৃকালীন মায়ের মৃত্যু দক্ষিণ পূর্ব এশিয়াতে সবার চাইতে কম, মানুষের গড় আয়ু 73 বছর, যেটা দক্ষিণ পূর্ব এশিয়ার 73-72-এর উপরে কারণেই। এবং আমাদের যে ইকোনমির প্রগ্রেশন, এটা দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদের কাছাকাছি, অর্থাৎ সেকেন্ড, থার্ড, ফোর্থ হওয়ার মতো কোনো দেশও ছিল না। অর্থাৎ হেলথ, স্যানিটেশন, ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন, এডুকেশন, শিশু মৃত্যুর হার, মানুষের জীবনের মান, মাথাপিছু আয়, সবকিছুতে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার সবকটি দেশকে ছেড়ে গিয়েছিলাম। যদিও আপনি দেখেছেন এনজিওর প্রতিষ্ঠাতা, এনজিও মার্কা এক মানে লাস্যময়ী নারী, ওই যে তার নামটা কি ভুলে গিয়েছি, তিনি মানে বাংলাদেশের পরিবেশ মন্ত্রণালয় দেখেন মন্ত্রী রিজওয়ানা হাসান, তিনি বললেন 53 বছরে যদি রাজনীতিবিদেরা কিছু করতে পারতেন তাইলে আমাদেরকে আসতে হতো না। এই অসভ্য নারীকে আমি একবার বলতে চাই, তুমি একবার ইতিহাস দেখো, তুমি একবার দক্ষিণ পূর্ব এশিয়াকে দেখো, তুমি আমেরিকা আর ইউরোপের সাথে তুলনা করো না। ব্রিটেনের রাজনীতি আপনি 1648 সাল থেকে এই দেশে গণতন্ত্র শুরু হয়। গণতন্ত্রের বিভিন্ন সিভিল ওয়ারের পর অলিভার ক্রমওয়েল যখন ক্ষমতা দখল করে, তারপরে আস্তে আস্তে গণতন্ত্রের সূত্রপাত হয়। তারপরে আপনি দেখেন 400 বছর পরে আজকে এই ব্রিটেন 400 বছরের ব্রিটেনের সাথে 50 বছরের বাংলাদেশের তুলনা করে। আমেরিকাতে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, যখন আমেরিকার সিভিল ওয়ার হয় 1864, 63, 62 সালে, তখন থেকে আজকে পর্যন্ত কত শত বছর গেছে। এই সিভিল ওয়ারের পরও আমেরিকা কিন্তু আমেরিকার কনস্টিটিউশন বদলায়নি। দেখেন আমেরিকা 4 বছর টানা সিভিল ওয়ার করেছে, তারা কিন্তু বলেনি রাজনীতিবিদদের কারণে হয়েছে, তারা কিন্তু বলেনি সংবিধানের কারণে হয়েছে, সংবিধান বাদ দিতে হবে। তা আমি যে কথাটি বলছিলাম, দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা বাংলাদেশটাকে সবচাইতে ভালো অবস্থায় রেখেছে। ভারতের চাইতেও আমাদের অবস্থা ভালো। ভারত রাষ্ট্র বড়, সেই জন্য তাদের ইকোনমি বড়, কিন্তু মাথাপিছু আয়ে ভারত এখন আমাদেরকে ছাড়িয়ে গেছে। কিন্তু গত বছরের আগস্ট পর্যন্ত আমরা ভারতের চাইতে $40 বেশি ছিলাম। আমাদের প্রত্যেকটা গ্রামের সাথে ইউনিয়ন, ইউনিয়নের সাথে থানা, থানার সাথে জেলা, জেলার সাথে আমাদের রাজধানীর কমিউনিকেশন একদম পুরো দমে। তাহলে এমন একটা দেশ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই আমার জন্মভূমিটাকে আস্তে আস্তে আরো নিয়ে যাচ্ছিল উপরের দিকে। ঠিক তখনই আমার দেশে শকুনের চোখ পড়েছে। এই শকুনরা কেন আমাদের দেশের দিকে চোখ দিয়েছে আপনাকে বলি। পৃথিবীতে যদি 5টি বড় অর্থনীতি বলেন, 1 নম্বর আমেরিকা, 2 নম্বর চায়না, 3 নম্বর জাপান, 4 নম্বর ভারত, আর 5 নম্বর হচ্ছে জার্মানি। তার মানে হচ্ছে চায়না, ভারত এবং জাপান, এই 3টি রাষ্ট্র আমাদের এশিয়াতে। তার মানে পৃথিবীর বড় 5টি অর্থনীতির 3টি অর্থনীতি আমাদের বাংলাদেশের আশেপাশে। 2 নম্বরে পৃথিবীতে যে মোট জনগোষ্ঠী 800 কোটি, মানে 8 বিলিয়ন। এই 8 বিলিয়নের মধ্যে চায়না আর ভারত মিলে হচ্ছে 3.2 বিলিয়ন। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, ওই অঞ্চল মিলিয়ে পৃথিবীর অর্ধেকের চাইতে বেশি লোক বসবাস করে ওখানে। এখন আমেরিকা চিন্তা ভাবনা করলো যে আগামী 75 বছর, এখন তো 25 সাল, 2100 সাল পর্যন্ত যে 75 বছর, এই 75 বছর যদি পৃথিবীকে কবজা করে রাখতে হয়, পৃথিবীকে যদি আমাদের কন্ট্রোলে রাখতে হয়, তাহলে ওই দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদেরকে যেতে হবে। যার কারণে 2001 সাল থেকে গত 25 বছর ডিপ স্টেট অর্থ ঢালতে চেষ্টা করছে বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়াতে একটি ঘাঁটি করার জন্য। শেখ হাসিনা যখন ক্ষমতায়, তিনি কিন্তু প্রকাশ্যে বলেছেন, আমি বহুবার অ্যাপ্রোচড হয়েছি যে বাংলাদেশে তাদেরকে একটি ঘাঁটি দেওয়ার জন্য, একটি বন্দর দেওয়ার জন্য, একটি সামরিক অবস্থান করে দেওয়ার জন্য, কিন্তু আমি দেব না। তো শেখ হাসিনাকে সেই জন্যই এই দুর্যোগ
মোকাবেলা করে দেশ থেকে বিতাড়িত হইতে হয়েছে। এখন আমেরিকা চাচ্ছে এই বাংলাদেশকে, এই মিয়ানমারের কোনায় যদি একটা নতুন রাষ্ট্র হয়, একটা বাফার স্টেট তৈরি করে তারা এই দক্ষিণ পূর্ব এশিয়াকে আগামী 75 বছর মনিটর করবে। সেই জন্যই বাংলাদেশে এই ডক্টর ইউনূসকে তারা অনেক আগেই সিলেক্ট করে রেখেছে। আর ডক্টর ইউনূস তার এনজিও গ্রামের লোকদেরকে দিয়ে এই বাংলাদেশের স্বার্থকে, গণতন্ত্রকে, উন্নয়নকে, মানুষের জীবনধারাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে। মানুষ যত তাড়াতাড়ি বুঝবে ততই মানুষের আন্দোলন ব্যাগ বাড়বে এবং এই ডক্টর ইউনূসকেও যেতে হবে এবং এই আমেরিকার ঘাঁটিও এই দেশ থেকে চলে যাবে। আমরা বিশ্বাস করি আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটির সোজা জবাব দেওয়া যদিও কঠিন, বাট আমি বিশ্বাস করি মানুষ জেগে উঠবে। কবি নজরুল বলেছিলেন, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোয়াবে তবে। আমাদের ছেলেরা উঠবে, আমাদের ছেলেরা জেগে উঠবে। আমরাই তো সন্তান। আমরা যখন এখন ফিল করছি আমার দেশ এখন বেহাত হয়ে যাচ্ছে, পুরনো শকুন আমার জাতীয় পতাকাকে খামছে ধরেছে, আপনারা যখন বুঝতে পেরেছেন 2 দিন 4 দিন 1 বছর 2 বছর 3 বছর সময় যতই লাগুক, আমাদের দেশ, আমাদের মাটি, আমার এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলাকে আমরা আবার ডক্টর ইউনূসের মতো এই দালালদের হাত থেকে উদ্ধার করে আবার মানুষের কাছে ফিরিয়ে দেব। এখানে আবার রবীন্দ্রসঙ্গীত হবে, এখানে নজরুল সঙ্গীত হবে, জারি সারি বাটিয়ালি মারফতি মুর্শিদি কীর্তন আবার এদেশে হবে। মৌলবাদী চক্রান্ত যারা ওই 7 সমুদ্র 13 নদীর পারে এসে আমাদেরকে মৌলবাদী দীক্ষা দেওয়ার চেষ্টা করছে, বাংলাদেশকে আফগানিস্তান করার চেষ্টা করছে, তাদেরকে আমরা এই বাংলার ভূমিতে আবার পরাজিত করব।